স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো বসবাস অযোগ্য সারিতে ঢাকা এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এবং আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দম হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দম হোসেন আপনার কাছ থেকে, যে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমি শিরোনামটি পড়ছিলাম যে বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা, এবং আমরা সবাই জানি যে রাজধানী ঢাকার পরিবেশ নানাভাবে দূষিত। বায়ু দূষণ রয়েছে, শব্দ দূষণ রয়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার। ঢাকায় গাছের সংখ্যা অতি নগণ্য। ঢাকার আশেপাশের জলাশয় ও খালগুলো দূষণ মুক্ত নয়, দূষণে ভরপুর। তো এই অবস্থা আসলে নগর পরিবেশের এই দুর্বলতা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের প্রাণকেন্দ্র ঢাকা? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, গ্লোবাল যে ইন্ডেক্স যেটা আমরা লক্ষ্য করতে পারি, সেখানে আমরা দেখি যে জাস্ট পাবলিশড হয়েছে গতকালই, আমরা বলতে পারি বিশ্বের 173টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 171তম। এবং পলিউশনের ইন্ডেক্সে আমরা যেটা দেখি যে সবচেয়ে কম, যে সবচেয়ে বসবাসের যোগ্য শহর যেটা, সেটা হচ্ছে 76.1 মধ্যে। আর বাংলাদেশের অবস্থা যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা মানে 30-এরও নিচে, 36% যদি আমরা বলতে পারি। তো এই অবস্থায় যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে যে নাজুকতাগুলো তৈরি হয়েছে, বসবাসের অযোগ্য শহর হিসেবে শুধু বাংলাদেশ এবছরই মানে তৃতীয়তম অবস্থান পায়নি, পরপর মানে গত কয়েক বছর ধরেই কিন্তু মানে 1 নম্বর থেকে 5 নম্বরের মধ্যে কিন্তু রয়ে গেছে বাংলাদেশ। এবং ঢাকা শহর হচ্ছে বসবাসের অযোগ্য শহর, একটা মেগা সিটি। এখন এই মেগা সিটিটা আপনি দেখুন যে সারা ওয়ার্ল্ডের 173টা শহরের মধ্যে নাজুকতা, কেন নাজুকতা হলো? এই নাজুকতাকে আমরা যদি বিশ্বায়ন প্রক্রিয়াতে দেখি, তাহলে বিশ্বের গ্লোবাল ইন্ডেক্সে আপনার 30টা ইন্ডিকেটরকে সেট করা হয়। এবং এই 30টা ইন্ডিকেটরের মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে পরিবেশ, দ্বিতীয় হচ্ছে আমাদের সংস্কৃতি, তৃতীয় হচ্ছে স্বাস্থ্য অবস্থা, চতুর্থত আমরা বলতে পারি যে শিক্ষা, পঞ্চমত যেটা জলাভূমি, তারপরে অবকাঠামোগত অবস্থান, তারপর খোলা জায়গা ওপেন স্পেস, তারপরে বনায়ন বা ফরেস্ট, আরবান ফরেস্ট যেটাকে আমরা বলি। এবং এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা যদি আমরা বলি, যে ঢাকা শহরে যতগুলো বর্জ্য উৎপাদিত হয়, আমরা দেখতে পাই যে সেই বর্জ্যটা 3টা সোর্স থেকে আসে। একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা বর্জ্য, একটা হচ্ছে গৃহস্থালী বর্জ্য, আর একটা হচ্ছে হসপিটাল ওয়েস্ট। এবং আপনি শুনলে অবাক হবেন যে বর্জ্য ব্যবস্থাপনার যে মানে বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা করা হয়, তার 1% রিসাইকেল করা হচ্ছে না আমাদের এখানে। 99% বর্জ্য কিন্তু এই ধরনের পরিবেশ বিপন্ন করছে। আরেকটা হলো যে আমাদের এখানে যে মানে ট্রাফিক কনজেশন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নগরে যে মানে সমস্ত মানে গাড়িগুলো চলছে, সেগুলো কিন্তু মানে নবায়নযোগ্য জ্বালানি না, এটা হচ্ছে মানে আমরা দেখি ফসিল ফুয়েল যেটাকে বলা হয়, যেটা পরিবেশ দূষণের সবচেয়ে অন্যতম একটা নিয়ামক। এবং বাংলাদেশে আপনারা জানেন ঢাকা শহর মেগা সিটি, মানে 1 নম্বর থেকে 3 নম্বর 4 নম্বরে, এখন বর্তমানে 4 নম্বরে কিন্তু পলিউশন দিকে বিশ্বের গ্লোবাল ইন্ডেক্সে 4 নম্বরে। এবং গত 5 বছর ধরে নাম্বার 1-ই কিন্তু ছিল। দিল্লিকে একসময় কিন্তু আমরা দেখেছি দিল্লি হচ্ছে 1 নম্বর পলিউটেড সিটি গ্লোবালি। তো এখন এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে সোয়ারেজ যেগুলো আছে, তার পাশাপাশি আমাদের পানি ব্যবস্থাপনা, তার পাশাপাশি আমাদের অপর্যাপ্ত যে সমস্ত পাবলিক মানে অবকাঠামো যে জিনিসগুলো দরকার আছে আমাদের, তার পাশাপাশি আমরা দেখি যে বস্তি, এই বস্তিতে লক্ষ কোটি মানুষ বসবাস করে। এবং এই মেগা সিটিতে সারা বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে 36% শুধুমাত্র গ্রেটার ঢাকা শহরে বসবাস করে, মানে অর্থাৎ জনঘনত্ব। যখনই আপনি জনঘনত্ব হচ্ছে, তখনই আপনি বুঝতে পারেন যে আমাদের যে সমস্ত আমাদের এমিনিটিস এবং ফ্যাসিলিটিসগুলো দরকার হয়, সেগুলো কিন্তু কি পরিমাণ অপর্যাপ্ত। অর্থাৎ দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী যে কাঠামোগত যে দিকগুলো রয়েছে, এগুলো অনেকাংশে দায়ী। এবং এর পাশাপাশি আমরা সবচেয়ে বড় যে জিনিসটা বলতে পারি যে ইনফর্মাল সেক্টর যেটা আছে, মানে 40 লক্ষ লোক ইনফর্মাল সেক্টরে কাজ করে। এবং এরা কিন্তু মানে মানে বেশিরভাগই হচ্ছে ফুটপাত অথবা মানে ভাসমান অথবা বস্তিতে বসবাস করে। এবং এদের স্বাস্থ্য বলুন, মানে অন্যান্য মানে শিক্ষা বলুন, অথবা বাসস্থান বলুন,
অথবা মানে সোয়ারেজ ফেসিলিটিস বলুন, অথবা আপনি যদি মানে মানে অন্যান্য যে সমস্ত মানে মানে হেলথ জীবনযাত্রার এবং মান বজায় হাইজিনের রাখার যে জন্য যা কোনো কিছু রকম দরকার, সুযোগ সুবিধাই মানে তারা পাচ্ছে গুণগত না। মান এখানে দুটো ভাবে বলি আমরা। একটা হলো মানে জীবনযাত্রা গুণগত মান, আর একটা হচ্ছে আমাদের কতগুলো মানে অবকাঠামোগত মান। এই দুটো মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের নাজুকতার মধ্যে পড়ে আছে দেখে মানে ঢাকা শহরকে আমরা বসবাসের অযোগ্য বিশ্ব মানে ইন্ডেক্সের ৩য় অবস্থানে আমরা লক্ষ্য করতে পারছি। জি, ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনার কাছে শুনতে চাই। আপনি শুনছিলেন যে ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন বলছিলেন যে বেশ কয়েকটি ইন্ডিকেটর এখানে কাজ করছে। তাহলে আপনি আসলে এটা কিভাবে বিশ্লেষণ করবেন যে নগর পরিবেশের যে দুর্বল দিকগুলো উঠে এলো ওনার কথায়, এবং পাশাপাশি যে দীর্ঘস্থায়ী যে দুর্বলতাগুলো রয়েছে, আগে থেকেই যে দুর্বলতাগুলো ঢাকা শহরে ছিল সেগুলো যে ইন্ডিকেট না করে এভাবে পরিকল্পনাহীনভাবে এগিয়ে যাওয়া, আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের প্রাণের শহর ঢাকাকে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। দেখুন, আপনার নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রীর পরিবেশ পদক অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন উইথ রেফারিং এ রিপোর্ট আইইউর, তা আমার তো মনে হয় এই রিপোর্ট ছাড়াও এই ঢাকা শহর যে বসবাসের অনুপযোগী, এটা তো আমরা বলে আসতেছি অনেক দিন থেকে। ওই রিপোর্টের দরকার নাই। রিপোর্ট ছাড়াই আমরা যারা ঢাকায় বসবাস করি এবং আমরা ঢাকাকে নিয়ে যারা চিন্তাভাবনা করি, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে বলতেছি। এবং আমি তো আমার সংগঠন HRPBর পক্ষ থেকে ঢাকাকে বসবাস উপযোগী করার জন্য যে কয়টি সেক্টরে কাজ করা দরকার, দূষণ থেকে শুরু করে আপনার গাছপালা রক্ষা, চলাচলের সুবিধা, এগুলোর উপরে কিন্তু আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা দিয়েছি। ধরুন, এই বসবাস যোগ্য যে না, সেই তালিকায় যে আমরা 3 নম্বরে আছি, এটার জন্য ফার্স্ট একটা ক্রাইটেরিয়া হলো যে ঢাকা শহরের দূষণের বিষয়টা। তো দূষণের বিষয়টা এর আগে কিন্তু আমরা ঢাকা শহর দূষণে 1 নম্বরে ছিলাম। তখন থেকে কিন্তু আমরা বারবার বলতেছি, এবং এটি আদালতের নির্দেশনা অনুসারে পরিবেশ অধিদপ্তর একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে নির্দেশনা দিয়েছিল যে এই 9টা জিনিস যদি করা যায় তাহলে এই দূষণটা কমবে। এবং দূষণ যদি কমে যায় তাহলে কিন্তু আপনার তালিকা থেকে আমরা পিছনে চলে আসবো। কারণ আপনার 24-এ ছিলাম আমরা 23-এ ছিলাম 166, 24-এ ছিলাম 168, 100 নিলাম 171। দিন দিন কিন্তু ডেটারেট করতেছে অবস্থান। তো সেখানে দূষণের ক্ষেত্রে কিন্তু আদালতের থেকে আমাদের জনস্বার্থের মামলায় নির্দেশনা দেওয়া হয়েছে, 9টা নির্দেশনা। সেটা হলো কী কী কারণে দূষণ হয়। কিন্তু আমরা দেখেন আজকে সেই প্রায় 7-8 বছর থেকে আইন লিগ্যাল ফাইটটা করছি, এখন পর্যন্ত কিন্তু সরকারকে ওই 9টা নির্দেশনা পালন করার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ দেখি না। এবং মাঝে মাঝে আদালতের নির্দেশনার প্রেক্ষিতে যখন আমরা আদালতের অবমাননার মামলা করি তখন অফিসাররা আসে এবং তখন একটু কাজ শুরু হয়, তারপরে আবার দেখবেন কাজগুলো বন্ধ হয়ে যায়। অর্থাৎ বেসিক্যালি তাদের যে মনোচেতনা বা তাদের যে চিন্তা চেতনার মধ্যে যে থাকা দরকার, যে ঢাকা শহরকে যদি বসবাস উপযোগী করতে হয় তাহলে এই দূষণটা বন্ধ করতে হবে, বায়ু দূষণ, সেটা কিন্তু তারা চিন্তা করেন না। চলাচলের কথা বলেন, আপনি যদি ঢাকা শহরে চলাচল করেন তাহলে আপনাকে কোনো রিপোর্টের দরকার নাই, যে কোনো একটা লোক আইসে ছেড়ে দেন, ওর সাথে সাথে ও কমেন্ট করবে এটা অনুপযোগী বসবাসের। কারণ ঢাকায় আপনার চলাচলের কোনো জায়গাই নাই। এই যে আপনার ফুটপাত দখল করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, এটার ব্যাপারে আমরা জনস্বার্থের মামলা আজকে না, প্রায় 10 বছর থেকে আমরা ফাইটটা করছি যে এই ফুটপাত মানুষের জন্য ক্লিয়ার করে দেওয়া এবং অবৈধ যান এখানে বন্ধ করা এবং লাইসেন্সবিহীন গাড়িগুলো বন্ধ করা। যে গাড়িগুলো আপনি দেখলে আপনি যখন পিছনে গাড়িতে যাবেন যেভাবে ধোয়া ছাড়ে সেইভাবে আপনি দেখলে নিজেরই আপনার বমি আসবে, এরকম একটা অবস্থা। সেইখানে কিন্তু পুলিশের সামনেই, BRT এর সামনেই কিন্তু এই গাড়িগুলো চলতেছে এবং আমার পরিবেশ দূষণ করছে। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা অনেক নির্দেশনা আদালতের মাধ্যমে পেয়েছি HRPBর পক্ষ থেকে, কিন্তু তারপরে কিন্তু এই ফুটপাতও উচ্ছেদ হচ্ছে না। এবং এই যে অনিয়ন্ত্রিত গাড়ি, রিক্সা, ভ্যান, তারপরে আপনার লাইসেন্স ছাড়া গাড়ি, এগুলো চলাচল বলা হচ্ছে না। গাছপালা ধরেন, ঢাকা শহরে একটা ভালো বসবাস উপযোগী শহরে 25% থাকতে হয় আপনার ন্যাচারাল গাছপালা, কিন্তু ঢাকা শহরে আছে 7%, অনলি 7%। এবং তাও কিন্তু আপনার প্রতিনিয়ত ধ্বংস করছেন। প্রতিনিয়ত আপনি দেখবেন যে একটা ভবন হবে, সেখানে আপনার 10-20টা গাছ থাকলে 50 বছরের গাছ সেগুলো কেটে তারা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু ইদানিংকালে একটা খুবই ঐতিহাসিক একটা রায় হয়েছে। আমরা HRPBর পক্ষ থেকে মামলাটা করেছিলাম এই পরিবেশ রক্ষার জন্য। এটা আমি করেছিলাম যখন নাকি যশোরে 2500 গাছ কাটা হচ্ছিল এবং তখন আমাদের এখানে গরম ছিল প্রায় 39, অর্থাৎ গরমের সব হয়ে যাচ্ছিল। তখন আমরা প্রশ্নটা তুলেছিলাম এই যে টেম্পারেচার, এই টেম্পারেচার বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হলো আমাদের যে পর্যাপ্ত গাছপালা নাই। তখন আদালত এটা স্থগিত করেছিলেন, পরবর্তীকালে রায় দিয়েছেন যে কোনো গাছ কাটতে গেলে প্রত্যেকটা শহরে, যেমন ঢাকা শহরের জন্য একটা কমিটি থাকবে, পরিবেশ অধিদপ্তর থাকবে, তারপরে আপনার বিশেষজ্ঞরা থাকবেন, পরিবেশ কর্মীরা থাকবেন,
সাতজনের একটা কমিটি থাকবে, সেখান থেকে অনুমতি নিয়ে গাছটা কাটতে হবে। এই যে রায়ের নির্দেশনাটা আসলো, এখন পর্যন্ত আমি মন্ত্রণালয়ে 2বার ফোনে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয় না সরকারের পক্ষ থেকে যে এইরকম গাছ কাটা যাবে না। কিন্তু সেই ধরনের এখন আমরা অনেক বলছি যে 25 কোটি গাছ আমরা 5 বছরে লাগাবো। আপনি গাছ লাগাবেন, গাছ কি ঢাকার রাস্তার মধ্যে লাগাবেন? ঢাকার রাস্তার মধ্যে তো আর গাছ লাগাতে পারবেন না, তাই না? গাছ লাগানোর তো একটা নির্দিষ্ট জায়গা লাগবে। হ্যাঁ, বাইরে গ্রামের বাইরে অনেক জায়গা আছে, সেটা অন্য কথা, কিন্তু আপনি ঢাকা শহর নিয়ে যদি চিন্তা করেন, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এগুলো যদি আপনি শহরগুলোর কথা চিন্তা করেন, তো সেখানে আপনি কতগুলো গাছ লাগাবেন না, যে গাছগুলো আছে সেগুলোকে রক্ষা করবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ যে গাছটা আমাকে এখন অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, ওকে যদি কেটে ফেলেন, আজকে আর একটা গাছ লাগান, ওর থেকে আমি বেনিফিট পাবো তো আরো 10 বছর পরে। তাহলে আজকের বেনিফিটটা আপনি বন্ধ করাটার উপর গুরুত্ব দিতে হবে। তো সরকার তো সেইখানে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এক কথায় এই যে বসবাস অনুপযোগীর উপরে প্রধানমন্ত্রী যে একটা গুরুত্ব দিয়েছেন, এটা একটা ভালো মেসেজ। কিন্তু লাভ হবে কি? বাংলাদেশের প্রধানমন্ত্রীরা এরকম আগেও অনেক পরিবেশের ব্যাপারে জিরো টলারেন্স আগের প্রধানমন্ত্রীরাও বলেছেন, কিন্তু আমরা তো প্রশাসন বা জনগণ সেইভাবে রিয়াক্ট করতে দেখি না সেইভাবে। আমরা প্রত্যাশা করি প্রধানমন্ত্রী যখন বসবাস অনুপযোগীর ব্যাপারে বলেছেন, এবং আমরাও এই কথাগুলো সবসময় বলে এসেছি, আমি আশা করব যে সরকারের প্রশাসন, এবং সবচেয়ে বড় কথা হলো যে বসবাস অনুপযোগী করার জন্য সবচেয়ে যে বড় কাজগুলো, যে অন্যায়গুলো করা হচ্ছে, আইন ভঙ্গগুলো, সেগুলো কিন্তু প্রভাবশালীরাই করছেন, যাদের ক্ষমতা আছেন তারাই করছেন। অথবা এই যে স্যানিটেশনের কথা বললেন, এই যে স্যানিটেশন আপনার, এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া বসবাস অনুপযোগীর জন্য। গুলশানে যারা স্যানিটেশন, তাদের আপনি দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে তাদের সোয়ারেজ লাইনটা লেকের মধ্যে ফেলে দিয়েছে। এটার ব্যাপারে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী অনেকবার কথা বলেছেন। কিন্তু গুলশানে যারা থাকেন তারা তো অনেক হাই এডুকেটেড, অনেক পাওয়ারফুল। তা তারা যখন বাড়িটা করছেন, সেখানে কিন্তু তারা সোয়ারেজ লাইনটাকে সরাসরি পানির মধ্যে দিয়ে দিলেন। তো সেক্ষেত্রে কি দাঁড়ালো? তার সেক্ষেত্রে দাঁড়ালো যে সচেতনতা তো লাগবে, যে আপনি যদি আইন অনুযায়ী কাজটা না করেন, তাহলে এফেক্ট আপনাকে ভোগ করতে হবে। আজকে যে ঢাকা শহর বসবাসের অনুপযোগী, এর জন্য যেমন রাজুক দায়ী, যেমন প্রশাসন দায়ী, তেমন আমরাও কিছু লোক এই দেশে যারা ঢাকায় বসবাস করি, আমাদের অনেক দায় আছে। কাজে আমি মনে করি যে প্রধানমন্ত্রীর গুরুত্ব দেওয়াটা যেন একটা মাইল ফলক হয়, এই অনুসারে যেন সমস্ত প্রশাসন সবাই যেন একটু অ্যাক্টিভ হন, এবং এই ঢাকার বায়ু দূষণ বন্ধ করা, চলাচলটা ক্লিয়ার করা, গাছপালা বৃদ্ধি করা, দূষণ বন্ধ করা, এবং স্যানিটেশন ব্যবস্থা, অর্থাৎ এই মানে বসবাস উপযোগী করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, সেগুলোর ব্যাপারে যেন একটা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সমস্ত ডিপার্টমেন্ট কাজ শুরু করে। যদি করে, তাহলে প্রধানমন্ত্রীর বক্তব্যের হয়তো একটা গুরুত্ব থাকবে, আর যদি সেটা না করে, তাহলে এটার কোনো গুরুত্ব থাকবে না। এটি নিয়ে আমরা আসলে আরো বিস্তর আলোচনা করতে চাই আপনাদের সাথে। তবে একটি বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা কথা বলছি বসবাস অযোগ্য সারিতে ঢাকা এই বিষয়টি নিয়ে, এবং এই পর্যায়ে অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে বেশ কয়েকটি বিষয়ে আলোচনায় উঠে এসেছে যে ঢাকাকে আসলে বসবাস অযোগ্য করে তুলতে আমাদের নিজেদেরও অনেক ভূমিকা রয়েছে, পাশাপাশি রাজুকের দায় রয়েছে, প্রশাসনের দায় রয়েছে, এবং প্রভাবশালীদের দাপটের কথা তো স্যার বললেন, মনজিল মোর্শেদ স্যার। একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই যে আমরা দেখি যে আসলে সরকার আসে, সরকার যায়, পরিবর্তন হয়, কিন্তু আসলে ঢাকা শহর বা প্রধান নগরী ঢাকা, চট্টগ্রামের মতো নগরীগুলোর অবস্থার পরিবর্তন কেন হয় না? অনেক ধন্যবাদ আপনাকে এবং অ্যাডভোকেট মহোদয়কে। উনি চমৎকারভাবে তুলে ধরেছেন নাজুকতাগুলোর কারণগুলো এবং রুট কজগুলো আমরা বলতে পারি। এখন আইনের অনুশাসন, আইন আছে, চমৎকার আইন আছে, উনি নিজে আইনের বিশেষজ্ঞ, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে আইনের কার্যকারিতা নেই, মানে ইনফোর্সমেন্টের অভাব। এবং ইনফোর্সমেন্টের অভাব পিছনে যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে প্রভাবশালীদের সবচেয়ে বড় ধরনের নিয়ন্ত্রণ। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই, যে ঢাকার চতুর্পাশে যে জলাভূমিগুলো ছিল, এই জলাভূমিগুলো বলা হয় যে ঢাকার লাইফ লাইন। মানে এই লাইফ লাইনটা কিন্তু ছিল এই চতুর্দিকে জলাভূমি। সেই জলাভূমিগুলো কিভাবে আমরা দেখতে পাই যে অবৈধ হোক, জোর করে দখল হোক, অথবা বিভিন্ন ধরনের অপরিকৃতভাবে শিল্পায়ন প্রক্রিয়া হোক, অথবা আবাসন প্রক্রিয়া হোক, এর মাধ্যমে যে জিনিসটা হয়েছে আমরা দেখতে পাই যে মানে ঢাকার চতুর্দিকে মানে যে সমস্ত লাইফ লাইনগুলো ছিল, সেগুলোকে ধ্বংস করে দিয়েছি আমরা। খোলা জায়গা ছিল, ওপেন স্পেস ছিল ঢাকা শহরে, অনেকগুলো খাল ছিল, শত শত খাল ছিল, খালগুলো আমরা দেখতে পাই বেদখল হয়ে গিয়েছে, খেলার মাঠ ছিল। এবং শুধু তাই না, তার পাশাপাশি আমরা দেখতে পাই, আমি যখন ছাত্র ছিলাম 76 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি যে মানে পরিবাগ হয়ে ওপেন
ক্যানেল চলে গিয়েছে একেবারে ইয়েতে হাতিরঝিলে। এখন সেই হাতিরঝিল বলুন, মতিরঝিল বলুন, বসুন্ধরা বলুন, আর ওদিকে যদি আপনি মোহাম্মদপুরের ঝিল বলুন, ওদিকে যদি আপনি রামপুরার যে জায়গা বলেন, দেখেন আবাসন শিল্পগুলো কিভাবে এই জিনিসগুলো দখল করে নিয়ে আসছে। পুরাতন ব্রহ্মপুত্র পুরো নদীটা দখল করে মানে আবাসিক হয়ে গেছে। বালু নদীর কি দূষণ হয়েছে এবং তুরাগ নদীর কি দূষণ, এবং সেখানকার জমি কি পরিমাণ দখল করা হয়েছে, জলাভূমিগুলো। তো এখন এখানে যে জিনিসগুলো দরকার সেটা হলো যে আমাদের এই যে অতি ঘনত্ব বিশিষ্ট যে জনসংখ্যা ঢাকার, যেটা ক্যাপাসিটি বাইরে, মানে ক্যারিং ক্যাপাসিটি থাকে প্রতিটা মেগা সিটিরই, এবং এটা পরিকল্পিতভাবে এই মেগা সিটি গড়ে ওঠে সারা বিশ্বে। সেখানে এক ধরনের জনঘনত্ব আমরা দেখতে পাচ্ছি, এবং এটা অপরিকল্পিত নগরায়ন, অতি নগরায়ন, এবং অত্যন্ত আমরা বলতে পারি যে হ্যাফেজার্ড এবং আনপ্লান্ট নগরায়ন যেটাকে আমরা বলি। তো এই নগরায়ন থেকে আমাদের বের হতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, এটা বের হতে হলে কী করতে হবে, আমাদের যে জিনিসটা ট্রান্সপোর্ট এবং ট্রাফিক কনজেশন এবং পলিউশনের ব্যাপারটি উঠে এসছে, সেখানে আমরা যদি এটাকে রিপ্লেস করতে চাই তাহলে অবশ্যই আমাদের বিদ্যুৎ চালিত বাস, মেট্রো, ট্রাম এবং সার্কুলার রুট যেটাকে আমরা বলি চতুর্দিকের, এটা প্রধানমন্ত্রী বলেছেন যে চতুর্দিকে সার্কুলার রুট করা হবে। তো সেটা একটা হতে পারে। এর পাশাপাশি সবুজ অবকাঠামো। আমরা দেখুন যে ঢাকার মধ্যে তেজগাঁ থেকে শুরু করে সবটাই দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানে বহু ডাইং থেকে শুরু করে বহু কিছু আছে যেগুলোর মানে পানি সরাসরি চলে যাচ্ছে 5টা নদীতে, কোনো এবং সেগুলোর সরাসরি সংযোগ, এবং সেগুলোকে আমরা কোনো প্রতিকার করতে পারছি না, এবং এটাকে আমরা কোনো রকম বন্ধ করতে পারছি না। তো সেই জায়গাটা আমাদের যেটা হচ্ছে যে লিড সার্টিফাইড যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, বা শুনলে ভালো লাগবে আপনার, যে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডের মধ্যে লিড সার্টিফিকেশনের নাম্বার 1 আছে, মানে যেটা আমরা বলি যে পরিবেশ এবং গ্রিন মানে সবুজায়ন করার ক্ষেত্রে যেটা, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 200টার মতো প্লাটিনাম, গোল্ড এবং ব্রোঞ্জ, যেটা চায়না এবং ভারত এবং অন্যান্য দেশগুলোকে ক্রস করেছে। এখন এই যে ট্রানজিশন, গ্রিন ট্রানজিশন এবং গ্রিনিং দিস পার্টিকুলার এনভায়রনমেন্ট, এটা একটা ভালো দিক। মানে কিন্তু আর একটা জিনিস দেখেন যে ঢাকা শহরে কোনো জোনিং সিস্টেম নাই। আবাসিক এলাকার মধ্যে আপনি দেখবেন যে হসপিটাল, এবং সেটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার ওপেন করছেন। তারপরে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় মানে অপরিকল্পিতভাবে আপনার মানে ওয়ার্কশপ গড়ে উঠেছে, এবং যে সেগুলো কিভাবে পলিউশন ছড়াচ্ছে, কিভাবে আপনি দেখুন যে নন ফর্মাল এবং ইনফর্মাল মানে সমস্ত মানে বিভিন্ন ধরনের লেদ মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু। এবং আপনি দেখেন যে পুরাতন ঢাকায় যে 2টো দুর্ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা বলি কেমিক্যাল এক্সপ্লোশন যেটা হয়েছিল, যে এবং নিমতলি এবং আমরা চুরিহাটটার সে ভয়াবহ নাজুকতার কথা আমরা ভুলিনি, এবং সেগুলোকে আমরা সরাতে পারিনি। যে আমরা শিল্পকে আমরা সরিয়েছি সাভারে, কিন্তু বংশ নদী শেষ করেছি। কারণ আমাদের সেন্ট্রাল প্লান্ট যেটাকে বলা হয়, 2 ধরনের প্লান্ট থাকে, একটা হচ্ছে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেটা ম্যান্ডেটরি প্রতিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেটা শুনলে অবাক হবেন যে এটা মানে কিনে কমিশন করা হয়েছে, কিন্তু এটা অপারেশনে নেওয়া হয় না। কারণ একদিনে প্রায় রক্ষা করতে যায় আর একটা ধ্বংস হয়ে যাচ্ছে। একদিনে তার মানে অপারেশন কস্ট যেটা আসে, সেই টাকাটা বাঁচানোর জন্য এটা মানে বিভিন্ন ধরনের অবস্থাপনা বা আমরা বলতে পারি যে অনিয়মের মাধ্যমে সেটাকে জায়েজ করা হচ্ছে। তো এই জায়গাগুলোতে কারা খবরদারি করবে, এই ম্যানেজমেন্টটা তো অবশ্যই দরকার আছে আমি মনে করি। মানে আর একটা বিষয় যেটা আমরা দেখতে পাই যে আমাদের হাই রাইজ বিল্ডিং হচ্ছে ইদানিং, এবং অপরিকল্পিতভাবে হচ্ছে এবং অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে। এখন হাই রাইজ বিল্ডিংয়ের যদি হয় যে ভূমিকম্প যে প্রেডিকশন আছে আমাদের, শুরুই হবে 7.5 রিক্টার স্কেলে, এবং এটা 8, 8.5 পর্যন্ত চলে যেতে পারে। তো 1950 দশকে যে বাড়িগুলো আছে, 1960-এর দশকে, 70 দশকে, 80 দশকে, 1990 দশকে আমরা দেখতে পাই যে আমাদের মানে বিল্ডিং কোড হয়েছে, কিন্তু 2010-এ সেটা ইনফোর্স করতে পারিনি। এখন 8.5 মাত্রা ভূমিকম্পে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে 1950 থেকে 2010-এর দশকের যে সমস্ত বিল্ডিংগুলো আছে, সেগুলো ভেঙে যে ডেব্রি তৈরি হবে, সেই ডেব্রি 15% সরানোর সক্ষমতা আমাদের নেই। অর্থাৎ এই যে মানে নগর দুর্যোগ ব্যবস্থাপনার যে সক্ষমতা যেটা, সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু খুব সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে আছি। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই যে আমাদের স্বাস্থ্য, যে ঢাকা শহরে যারা বসবাস করে, মানে মেন্টাল হেলথ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী তাদের মানে যে শিশু আজকে জন্মগ্রহণ করছে, তার মধ্যে 45% শিশু কিন্তু অ্যাজমাটিক পেশেন্ট হয়ে যাচ্ছে দূষণের কারণে। আপনি চিন্তা করে দেখেন যে কি ভয়ঙ্কর নাজুক অবস্থা। তারপরে আমাদের টোটাল পপুলেশন যারা ঢাকায় বসবাস করে, তাদের পরিসংখ্যান অনুযায়ী, আমি পরিসংখ্যান দিয়ে বলছি, 28 থেকে 57% মানসিক রোগী, তারা সাইকিক পেশেন্ট। তো তার মানে কি, সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ তো সবারই আমাদের কাম্য, এবং সেই জায়গা থেকে বের হতে হলে পরে আমি মনে করি যে এটা কম্প্রিহেন্সিভ এবং ইন্টিগ্রেটিভ একটা ব্যবস্থা হতে হবে। জোনিং করতে হবে,
বর্জ্য ব্যবস্থাপনাটাকে স্ট্রিমলাইন করতে হবে, তারপরে আমাদের শিল্প ব্যবস্থাপনাকে অবশ্যই করতে হবে, গ্রিন এবং ব্লু ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো আমাদের তৈরি করতে হবে। তারপরে আমাদের যেটা ক্লাইমেট রেজিলিয়েন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে এখন যে ক্লাইমেটের যে বিরূপ প্রভাব আমরা দেখেছি, জুন মাসে গড়ে মাত্র 60% বৃষ্টি হয়েছে এবারে। অথচ দেখেন গত 3 দিনে 5 দিনে আপনি দেখেন বৃষ্টির অবস্থাতে আপনি দেখুন সারা দেশে নগরী কোমর পানিতে হয়েছে, এবং আমরা দেখেছি ময়মনসিংহ ডুবে গেছে, ব্রাহ্মণবাড়িয়া ডুবে গেছে, এবং আমরা দেখছি চিটাং হিলট্রাক্সের 3টা জেলা সম্পূর্ণরূপে ডুবে গেছে এবং সেখানে হিল স্লাইড হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে 9 জন শিশু মারা গিয়েছে, একটা মক্তবের উপরে মাদ্রাসার উপরে একটা পাহাড় ধসে পড়েছে, এবং আপনি দেখেন চিটাগাং বাটালি হিল থেকে শুরু করে প্রায় 7টা হিলে সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে এবং 2 জন শিশু মারা গিয়েছে। তো এই সমস্ত পাহাড় ব্যবস্থাপনা থেকে শুরু করে আমাদের বন ব্যবস্থাপনা থেকে শুরু করে আমাদের নগরায়ণ প্রক্রিয়াটাকে পরিকল্পিত হতে নিয়ন্ত্রিত করা, এবং সেটাকে আমাদের মনে হয় যে এটা এখন যেটা দরকার সেটা হলো যে নগরটাকে মানে চতুর্দিকে এক্সপান্ড না করে এটাকে মানে এটাকে একটা রক্ষা করার জন্য যে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। এই পর্যায়ে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি শুনছিলেন ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন যা বলছিলেন, আসলে মানসিক তো কিছু দুর্যোগের কথাও বলছিলেন, কারণের কথাও বলছিলেন, এবং প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। সব মিলিয়ে আপনি আসলে কি পরামর্শ দেবেন, বা আপনি কি জরুরি মনে করেন যে সরকারের কি ধরনের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সমন্বয় করে কাজ করা উচিত? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন ধারণ ক্ষমতা, নিশ্চয়ই ধারণ ক্ষমতা তো আমাদের ল্যান্ডের তুলনায় অনেক বেশি। আমি তারপরে এমফাসিস দেব, আমার যে ধারণ ক্ষমতা বর্তমানে আছে এই ধারণ ক্ষমতাকে অ্যাডমিট করেও আপনি যদি ইন অ্যাকর্ডেন্স উইথ ল সবগুলো অ্যাপ্লাই করেন, আমার মনে হয় যে আমরা এর থেকে অনেক ভালো পজিশনে চলে যাব। কারণ আমার লোক সংখ্যা তো আছে, এটা তো আমি ফেলে দিতে পারবো না। এখন এখানে লোকজন চলে এসছে, কিন্তু আমি যদি লোকজনের ধারণ ক্ষমতাটাকে হয়তো ওইভাবে আমি নরওয়ের মতো করতে পারবো না, যেহেতু আমার লোক সংখ্যা বেশি, ওখানে তো ওদের লোক সংখ্যা কম। কিন্তু আমি যদি আমার যে বসবাস অনুপযোগী শহর করার যে ক্রাইটেরিয়া, যে পয়েন্টগুলো আছে, সেই প্রত্যেকটা পয়েন্টে যদি আমি কাজ করি, তাহলে কিন্তু সেখানে আমার শহরকে বসবাস উপযোগী করা সম্ভব। এটা আমার দৃষ্টিতে। প্রথমত হলো যে আমাদের ঢাকা শহরকে কে হত্যা করেছে বলেন? আমি তো 1 নম্বরে দায়িত্ব দেব রাজুক এবং তাদের যে অফিসাররা, তারা ঢাকা শহরকে হত্যা করেছে। কারণ এই ঢাকা শহর গড়ে তোলার দায়িত্বটা কার উপরে ছিল? পরিকল্পিতভাবে কার? একমাত্র আইনি দায়িত্ব হলো রাজুকের। অর্থাৎ কোন জায়গায় আপনি ভবন করবেন, কোন জায়গায় রাস্তা হবে, কিভাবে হবে, কতটুকু স্পেস থাকবে, সব কিছু দেখার দায়িত্ব ছিল তাদের। কিন্তু সেখানে রাজুক আপনার বছরের পর বছর যারা দায়িত্ব পালন করেছেন, অথরাইজ অফিসার থেকে শুরু করে সবাই তারা ইগনোর করেছেন এবং বেনিফিটেড হয়েছেন, আর আস্তে আস্তে আমরা ইচ্ছামতো করেছি। কিন্তু আমার যে ঢাকা শহরে এটা করা সম্ভব, সেই উদাহরণটা যাওয়ার জন্য আপনার বেশি দূরে যাওয়ার দরকার নাই। রাজুকের যে শহরগুলো মানে আপনার এরিয়াগুলো, ধরেন ধানমন্ডি আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, গুলশান আবাসিক এলাকা, এগুলো তো রাজুক করেছে। আপনি তাকান তো বসুন্ধরা আবাসিক এলাকা, জাস্ট একটু কম্পেয়ার করেন। বসুন্ধরা আবাসিক এলাকাটা প্রাইভেট, এবং সেখানে তারা এনফোর্সমেন্ট যাই দেখেন, ওখানে যদি একটা ভবন করতে হয়, সে 1 ইঞ্চি পর্যন্ত সে এক্সটেন্ড করতে পারবে না, কোনো সম্ভব না। কারণ ওখানে তাদের রেগুলার মনিটরিং থাকে। কোনোভাবে যদি 1 ইঞ্চি আমি অনেক প্রভাবশালীদের সঙ্গে আলাপ হয়েছে, তারা বলেছে যে না, আমরা তো ওখানে 1 ইঞ্চিও করতে পারি না, আমার যত প্রভাব থাকুক, কারণ ওখানে মনিটরিং আছে, তারা সেটা কন্ট্রোল করে। ওখানের বর্জ্য ব্যবস্থানারা দেখেন, কোথায় বর্জ্য ব্যবস্থা, কোথায় কি চলে যাচ্ছে, তারা সবকিছু মেনটেন করছে। ধানমন্ডিতে আপনার, আমি যে বাসায় থাকি সেখানে 3 নম্বর রোড, 3 নম্বর রোডে আপনার মিনিমাম ধরেন 25টা বিল্ডিং আছে, তার মধ্যে একটা বিল্ডিং হলো সরকারি। 24টা বিল্ডিং এর সবাই, ওখানে তো প্রত্যেকটা বাসা আপনি জানেন, বড় বাসাগুলোতে অ্যাসোসিয়েশন আছে, তারা মাসিক আমাদেরকে চাঁদা দিতে হয়, তারপরে সব বর্জ্য সবকিছু ম্যানেজ করে। 24টা বাসায় তারা সবাই একটা করে আপনার ড্রাম কিনেছে, যেখানে ময়লাগুলোটা ধারণ করে, 8টা থাকে, ময়লার লোক আসলে পরে তাকে দিয়ে দেয়। আর ওই যে 25 নম্বরের আর একটা বাসা, সরকারি বাসা, ওনারা সেইটা না করে ঠিক রাস্তার মধ্যে ময়লাগুলো ফেলছেন। ওখানে কিন্তু সব সচিবরা থাকেন। তো এই হলো আমাদের বাস্তবতা। এখন এই জায়গায় যদি আমি যদি এই বোধোদয়টা যদি তাদের না হয় যে আমি যে একজন সচিব, আমি একটা বাসায় থাকি, আমার এখানে 20,000 টাকা খরচ করে আমরা একটা ড্রাম কিনলাম, যেটার মধ্যে দিয়ে ময়লা সংগ্রহ করে আমরা রেখে দিব, লোকটা আসলে তারপরে দিব, কিন্তু তারা সেটা কেয়ার করছে না। যেহেতু ক্ষমতাশালী, পাওয়ারফুল তারা সচিবালয় আছে, তারা রাস্তার মধ্যে ময়লাটা ফেলে দিচ্ছে। এটা আপনি দেখতে 3 নম্বর রোডে গেলেই দেখতে পাবেন। এই হলো বাস্তবতা। এখন এইখানে এটা আপনি প্রত্যেকটা ভালো শহর যেগুলো আপনার বসবাস উপযোগী যাবেন,
দেখবেন যে প্রত্যেকটার মধ্যে নদী আছে, এবং প্রত্যেকটা নদী ওই যে সে যে বসবাস উপযোগী শহর সেটার জন্য তার একটা রোল আছে। আর আমার ঢাকা শহরে এত 4টা নদী, সুন্দর নদী, উনি তো বললেন প্রফেসর সাহেব যে ঢাকার মধ্যেও তো আমরা 80তেও তো আমরা অনেক খাল দেখেছি না? তো আজকে সেগুলো আছে, আমরা তো উন্নয়নের নাম করে সবকিছু দখল করে ফেলেছি। এবং ঢাকার যে 4 নদী, হাইকোর্ট 2009 সালে এমন একটা সুন্দর রায় দিল, সেক্ষেত্রে বুড়িগঙ্গার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে, যে অ্যাটলিস্ট ব্লক করা হয়েছে যে কেউ আর এনক্রোচ করতে পারছে না, যেহেতু সিমেন্টেড করে দেওয়া হয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট বালু, তুরাগ, শীতলক্ষা, আপনি একটু দেখেন কি ভয়াবহ অবস্থা, সেগুলো দখল হয়ে দূষণ হয়ে চলে যাচ্ছে। এবং আপনি যদি ঢাকা শহরকে বসবাস উপযোগী করতে চান, তাহলে এই 4 নদীকে তো আপনাকে অ্যাক্টিভ করতে হবে, 4 নদীকে সৌন্দর্য ফ্রি হয়ে আনতে হবে, তার দূষণ বন্ধ করতে হবে, এছাড়া তো আপনি করতে পারবেন না। আজকে ধরেন অনেকগুলো প্রশ্ন আসছে, পাহাড় ধস, আপনি দেখেন পাহাড় ধসে কয়জন লোক মারা গেছে, প্রচুর লোক মারা গেছে, কেন জানেন? এটা নিয়েও তো আমি 2016 থেকে কাজ করছি। চট্টগ্রামের যে 3টা পার্বত্য অঞ্চল, যেটা আমাদের সবচেয়ে পাহাড়ি অঞ্চল, সেখানে আইনে নিষিদ্ধ আছে যে কোনো রকমের ইটভাটা করা যাবে না। ওরা ওখানে ইটভাটাগুলো করে ওই পাহাড় কেটে, রাতের বেলা পাহাড় কেটে মাটিগুলো নিয়ে যায়। এখানেও সে একই রকম ঘটনা করেছে, পাহাড় কাটতে কাটতে ইটভাটা কম না, প্রায় 100-র মতো ইটভাটা চালছে। আমি যখন মামলা করলাম, প্রথম শেষ পর্যায়ে গিয়ে প্রশাসনের উপরে যখন চাপ দেয়, তখন তারা বলল তৎকালীন সময় ওখানকার আওয়ামী লীগের যারা লিডার, মন্ত্রী টন্ত্রী, এমপি টেমপি, এটা তাদের আত্মীয় স্বজন, তারা করতে পারছে না। আমি এক মিনিট আসছি, এইটা কবে 24-23 সালের কথা সর্বশেষ। 24-এর পরে যখন পরিবর্তন হলো, আমি আবার যখন এটা নিয়ে লিগ্যাল ফাইটে গেলাম, তখন দেখলাম ওখানে সব এনসিপি, জামাত, বিএনপি সব তারা আবার ওখানে ইটভাটার পক্ষে দাঁড়িয়ে গেল। তাহলে এখন প্রধানমন্ত্রী ওইটার দিকে যদি একটু দৃষ্টি দেয় পরিবেশ রক্ষার জন্য, যে তার দলীয় কর্মীরা, কারণ দলীয় যারা আছেন তাদের প্রভাবেই হলো প্রশাসন কাজ করতে পারে না, এটা একদম বাস্তব সত্য। কর্ণফুলী নদীটা আপনারা ধরেন, কর্ণফুলী নদী ছিল 950 মিটার প্রস্থ, একটা পোর্ট অথরিটি করা হয়েছিল যে ওই নদীটাকে প্রস্থ রাখবে 100 বছর পরেও, যাতে জাহাজ চলাচল আরো বাড়বে, এটা অ্যাকোমোডেট করতে পারে। ওই নদীটাকে এখন করছে 450 মিটার, এবং সেটা কে করতেছে? কর্ণফুলী নদীটাকে যে পোর্ট অথরিটি তার দায়িত্বে আছে সে নিজেই করছে। সে নিজে কিভাবে করছে? ওই একটু খালি জায়গা পাইলে সেখানে একটা ওই আপনার খনন করে, মাটি খনন করে, মাটিটা আবার ওখানে ফেলার পরে যখন একটু উঁচু হয়, তখন সে এটা লিজ দিয়ে কোটি কোটি টাকা কাজে ইনকাম করে, এবং টাকাটা ফান্ডে যায় একটা অংশ, হয়তো 20%, আর 80% যায় পকেটে। এই কারণে একজন চেয়ারম্যান এখন জেলখানায় আছে, তার অ্যাকাউন্টে নাকি 70-80 কোটি টাকা পাওয়া গেছে। তো এখন যে যেখানে দায়িত্বে আছে, সেখানে যদি আমরা এই পলিটিক্যাল প্রভাবের কারণে, আমি যেটা দেখেছি, আমি তো এটা নিয়ে কাজ করি, আমি আগে দেখেছি যারা নাকি ওই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তারা সব জায়গায় অবস্ট্রাক্টেড হতো, আর এখন ওই জাস্ট সবগুলোই আছে, ইটভাটাও চলতেছে, পাহাড় কাটাও চলতেছে, সবই চলতেছে, নদী দখল চলতেছে, কিন্তু এখন পাওয়ারটা চলে গেছে এনসিপি, জামাত, বিএনপি। তো এই যে রাজনৈতিক পরিবর্তন, আমরা তো আশা করেছিলাম যে আওয়ামী লীগের লোকজন এগুলা বাধা দিচ্ছিল, আশা করছিলাম যে আওয়ামী লীগ চলে গেছে, মনে হয় চট্টগ্রামের পাহাড়গুলো আমরা রক্ষা করতে পারবো। কিন্তু দেখেন সেট অফ পিপল চেঞ্জ হয়ে ওখানে চলে আসছে অন্য লোক। এবং কিছুদিন আগে, এটা আমি জানলাম কেমনে, কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশে ওই ইটভাটা উচ্ছেদের জন্য গেছিল ডিসি, তাদের উপর আক্রমণ করছে, তখন তারা যে মামলা করছে সেখানে আমি দেখি তাদের পরিচয় এনসিপি, জামাত, বিএনপি। ওইটা দেখে আমি বুঝলাম তারা এখন এই দলীয় পরিবর্তন হওয়ার জন্য প্রধানমন্ত্রী যে প্রত্যাশা করছেন, প্রধানমন্ত্রীটা বলেছেন খুবই ভালো হয়েছে, যিনি এটা হাইলাইটেড করেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী তার দলীয় কর্মীদের উপরে যদি একটু নির্দেশনা দেন যে এই সমস্ত প্রভাবের মাধ্যমে কোনো রকম পরিবেশ বা ঢাকাকে বসবাস উপযোগী করার ক্ষেত্রে তার দলীয় লোকজন যেন কোনো রকম অবস্ট্রাকশন সৃষ্টি না করে, বা পরিবেশ রক্ষার জন্য কোনো অবস্ট্রাকশন সৃষ্টির জন্য তারা প্রভাব না খাটায়, এটি যদি করতে পারে তাহলে আমার মনে হয় দেশের জন্য কিছু করা যাবে। জি, ধন্যবাদ। একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি বসবাস অযোগ্য সারিতে ঢাকা, এই প্রসঙ্গটি নিয়ে। এবং এ পর্যায়ে অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, আপনার কাছে জানতে চাই যে নিশ্চয়ই জাতীয় সংসদে ঘোষিত 2026-27 অর্থ বছরের জলবায়ু নিয়ে যে বাজেটটা দেওয়া হয়েছে, মানে পরিবেশ, বন ও জলবায়ু নিয়ে যে বাজেটটা দেওয়া হয়েছে, এটা সম্পর্কে আপনি জানেন যে 2240 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, এবং আগের বারের তুলনায় কিছু কয়েক কোটি, 96 কোটি টাকা বাড়ানো হয়েছে সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। আপনি কি মনে করেন যে এই বরাদ্দ পর্যাপ্ত কিনা এবং যৌক্তিক কিনা? পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে এটি কি শুধু সংখ্যার দিক থেকে বড় করলেই হবে, নাকি সত্যিকার অর্থে সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য এই বাজেট যথেষ্ট? অনেক 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 ধন্যবাদ আপনাকে। দেখুন, যে বাংলাদেশে জলবায়ু সহিষ্ণু একটা সমাজ গড়ে তোলার জন্য, এটাকে আমরা বলি ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ বা ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটি নামই আছে। এবং এর জন্য আমরা দেখি জাতীয় পর্যায়ে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান 2023 থেকে 2050 এবং ডেল্টা প্ল্যান 2100 পর্যন্ত। তো
ফ্যান্টাস্টিক, মানে অভিযোজন বা অ্যাডাপ্টেশন থেকে শুরু করে মানে দুর্যোগ নিরসন প্রকল্প যেটাকে আমরা বলি, রিস্ক রিডাকশন স্ট্র্যাটেজি, যেটা চমৎকার। তার সাথে পাশাপাশি আমরা দেখি যে গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার, ন্যাশনাল লেভেলে 3টা কমিটি আছে এবং আপনার একেবারে ডিভিশনাল সিটি থেকে শুরু করে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে এবং সেখানে জনগণকে সম্পৃক্ত করেই কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মানে চমৎকারভাবে আমরা এই অবকাঠামোগুলো করে উঠেছি এবং কমিটিগুলো করেছি। কিন্তু সেই জায়গাটা যেটা হচ্ছে যে এই যে রিসোর্সগুলোকে যেটা অ্যালোকেট করা হয়েছে বাজেটে, গত বছরও বাজেট ছিল, কিন্তু আমরা দেখেছি সে বাজেটের মানে 2/3 ব্যয় করা হয়নি, অর্থাৎ সময় মতো মানে টাকাটা অবমুক্ত করা হয়নি এবং সেটাকে প্রপার ওয়েতে সেটাকে মানে মাঠ পর্যায়ে ইউটিলাইজ করা হয়নি। এবারে যদি অধিক পরিমাণ টাকা দেওয়াও হয়, আমার যেটা পরামর্শ থাকবে যে এই টাকাটা যেন অগ্রাধিকার ভিত্তিতে অবমুক্ত করা হয় এবং শুধুমাত্র অবমুক্ত করলেই হবে না, এই বিভিন্ন যে সমস্ত দুর্যোগের বিভিন্ন ধরনের নাজুকতার বিভিন্ন শ্রেণীভাগ আছে দুর্যোগের, কোনো জায়গায় বন্যা আছে, কোনো জায়গায় আগাম বন্যা আছে, কোনো জায়গায় ফ্ল্যাশ ফ্লাড আছে, কোনো জায়গায় ল্যান্ডস্লাইড আছে, কোনো জায়গায় আপনার সারা বাংলাদেশে আমরা দেখতে পাই বজ্রপাত আছে। প্রতিটার এগেনস্টে প্র্যাগমেটিক ওয়েতে এই যে রিসোর্সগুলোকে অ্যালোকেট করে এবং কনসার্ন মিনিস্ট্রি এবং তার পাশাপাশি আমরা স্থানীয় প্রশাসন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই যে মানে যারা স্থানীয় সম্প্রদায় তাদেরকে সম্পৃক্ত করে যদি আমরা এই অর্থগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা একটা বলতে পারি যে বাংলাদেশের পরিবেশগত দিক থেকে দুর্যোগকে তো থামানো যাবে না, কিন্তু দুর্যোগের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে, দুর্যোগের ঝুঁকি নিরসন করতে হবে। দুর্যোগ কখনো আমরা থামাতে পারবো না, কারণ আমরা দেখতে পাই যে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্টের কারণে বাংলাদেশ কিন্তু 14তম ভালনারেবল কান্ট্রি বিশ্বের মধ্যে, 13 থেকে 14তম ভালনারেবল কান্ট্রি, এবং ভালনারেবল কান্ট্রি হিসেবে কিন্তু আমরা দেখি যে মানে তার মানে গ্লোবাল কতগুলো অ্যাডভান্টেজ আছে। যেমন আমরা দেখতে পাই যে প্যারিস কনফারেন্স থেকে শুরু করে কনফারেন্স মানে কপ মানে 28-29-এ আমরা দেখেছি সবসময় লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দেওয়া হয়, গ্লোবাল ফান্ড আছে কিন্তু আমাদের, এবং সেই গ্লোবাল ফান্ডটাকেও আমরা কিন্তু অবমুক্ত করতে মানে সবসময় পারি না, টাইমলি পারি না, এবং এটা গ্রসলি আমরা ফেল করে যাই। কাজেই বিশ্বের যে সমস্ত মানে অর্থ বা রিসোর্স আছে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারি না। এছাড়া মানে G2G অর্থাৎ কান্ট্রি টু কান্ট্রি আমরা দেখতে পাই যে দুর্যোগ মোকাবেলার জন্য ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ডের কিন্তু একটা ব্যাপক আছে কিন্তু তৃতীয় বিশ্বের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সেটার একটা অংশীদার, কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা নিয়ে আসতে পারি, তবে এই জায়গাটা সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে গুড গভর্নেন্স। অর্থাৎ যদি আমরা যদি সুশাসন মাধ্যমে যদি এই অর্থকে যদি আমরা বরাদ্দ করে এটাকে যদি আমরা সুষ্ঠুভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে, অ্যাকাউন্টেবল ওয়েতে এবং লিডারশিপের এক ধরনের মানে নন পার্টিজানশিপ যেটা উনি বলছিলেন বারবার, যে নন পার্টিজানশিপ ওয়েতে যদি এটাকে যদি আমরা ডিসবার্স করতে পারি এবং সেটাকে যদি সত্যিকার অর্থে যদি যে কাজের জন্য নিয়োজিত হবে সেই কাজটাকে ইফেক্টিভ ওয়েতে মনিটর করা বা খবরদারি করা। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা যে কোনো একটা প্রকল্প নেই, প্রকল্পকে বাস্তবায়ন করি, কিন্তু তারপর এটাকে আমরা ফলো আপ করি না এবং সেখানে মেইনটেন্সের জন্য কোনো অর্থ রাখি না। যেমন আমি বলি যে 2007-এ সিডোর হয়েছিল, 2009-এ হয়েছিল আইলা, এবং 2000 আপনার 22-24 হয়েছিল আপনার আমপান। আমরা দেখুন যে মানে 25 লক্ষ লোককে আমরা আমপানের সময় সরিয়েছি, তখন কিন্তু ছিল আপনার কোভিড ছিল। তারপরে সিডোরের সময় আমরা 14 লক্ষ লোককে সরিয়েছি আইলার সময়, কিন্তু সেখানে প্রাণহানি কিন্তু ঘটেছে সবচেয়ে কম। কিন্তু 1991 সালে ঘূর্ণিঝড়ে কিন্তু আমাদের 1,39,000 লোক মারা গিয়েছিল। 1970-এ ভোলা সাইক্লোনিক 5 থেকে 10 লক্ষ লোক মারা গিয়েছিল। অর্থাৎ আমরা দুর্যোগে মানে প্রাণহানির সংখ্যা কিন্তু কমাতে পেরেছি, কিন্তু দুর্যোগে যে সম্পাদনই হচ্ছে যেটা স্ট্যান্ডিং ক্রপস থেকে শুরু করে অবকাঠামো থেকে শুরু করে স্যানিটেশন থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কিন্তু এখানে কাজ করা আছে। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারলাম? অবশ্যই আমরা নিতে পারি। বাংলাদেশকে কিন্তু গ্লোবাল রোল মডেল বলা হয় কোন দুর্যোগ ব্যবস্থাপনায়, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায়, কিন্তু মানুষ সৃষ্ট দুর্যোগ যেটা আমি একটু আগে বলেছিলাম, কেমিক্যাল থেকে শুরু করে ফায়ার ইনসিডেন্ট যেটা আমরা লক্ষ্য করতে পারি, এই সমস্ত জায়গাগুলোতে ভূমিকম্প যে ব্যবস্থাপনা যেটা, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এখনো সক্ষমতা আমরা কিন্তু ওইভাবে তৈরি করতে পারিনি। এই জায়গাটা আমাদের কিন্তু সক্ষমতা তৈরি করতে হবে। আর একটা সবচেয়ে বড় জিনিস যে সেটা হচ্ছে জনগণের যে প্রতিনিধি যারা আছেন, একবার পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি, তাদেরকে কিন্তু এই
পরিবেশ সম্পর্কে তাদেরকে শিক্ষিত হতে হবে, অর্থাৎ নলেজ হতে হবে। আমি শিক্ষিত বলবো না, তাদের নলেজ নিতে হবে এবং সে অনুযায়ী অ্যাক্ট করতে হবে। জনগণকে সচেতন করার জন্য সবচেয়ে বড় যে মানে ক্যাটালিস্ট এজেন্ট যারা, সেটা হচ্ছে জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি যারা সরকারে আছেন, তাদের প্রতিনিধিরা যারা যে যে জায়গায় আছেন সেখানে তাদের করতে হবে। দখলে তারা প্রশিক্ষণ নেবেন এবং তারা টেকনিক্যালি মানে সাউন্ড থেকে সেই জায়গাগুলোতে তারা ইন্টারভেন করবেন এবং দেশ এবং জাতিকে তারা উপকৃত করবেন। জি, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে জানতে চাই যে বেশ কয়েকটি পয়েন্ট বললেন যে হচ্ছে যে বাজেটের কথা এবার উঠে এসেছে 2026-27 অর্থ বছরের যে বাজেটের কথা বলা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তরফ থেকে, যে অনেক সময় উনি দেখতে পেয়েছেন যে সময় মতো ব্যয় করা হয় না, মাঠ পর্যায়ে ব্যবহার করা হয়নি। এই সব তথ্য নিশ্চয়ই আপনিও জানেন এবং আপনিও কিন্তু উল্লেখ করেছেন সুশাসনের অভাব রয়েছে আমাদের, প্রকল্প যে ফলো আপগুলো করা হয় না, এগুলো এইসবের ঘাটতি রয়েছে। আসলে সব কিছু মিলিয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আসলে ঢাকাকে বসবাসের যোগ্য নগরীতে পরিণত করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। যে আলোচনাটা এসছে সেটা হলো জলবায়ু ট্রাস্টের ফান্ড। দেখুন, একসময় কিন্তু আপনার অনেক আগে এরকম কোনো ফান্ড ছিল না এবং আমরা জানি যে আমাদের দুর্ভাগ্য যে আমরা নিজেরাই নিজেদের কারণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। উন্নত দেশগুলো তারা যে দূষণ করছে সেই দূষণের আলটিমেট এফেক্টে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই জিনিসটা এস্টাবলিশড হয়েছে এবং এক পর্যায়ে বিশ্বব্যাপী এই পরিবেশবিদদের দাবির প্রেক্ষিতে কিন্তু এই ফান্ড তৈরির ব্যবস্থা হয়েছে যে অন্তত উন্নত দেশগুলো যে যাদের কারণে এই ক্ষতি হয় সেই সমস্ত দেশগুলোকে আপনাকে ক্ষতিপূরণ করে কিছুটা পোষাতে হবে। তো দেখুন, আমাদের এখানে জলবায়ু ট্রাস্টের ফান্ড অনেক আগে আসছে। তা আমাদের জলবায়ু ট্রাস্টের ফান্ডের প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য হলো যে এই পরিবেশ দূষণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাংলাদেশের মধ্যে প্রধানত কোন জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা যদি আইলা, সিডর এই সমস্ত ইতিহাস দেখি তাহলে সবচেয়ে হলো দক্ষিণবঙ্গে সমুদ্র তীরবর্তী। এবং আপনি জানেন যে একটা গবেষণা এসছে যদি 1 থেকে 1.5 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেশি বৃদ্ধি পায় বাংলাদেশে, তাহলে সমুদ্রের যে জলের পানির যে স্তর আছে সেটা 6 ফুট পর্যন্ত বেড়ে গেলে তাহলে বাংলাদেশের 1/3 সমুদ্রে পানির নিচে তলিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে জলবায়ু ট্রাস্টের ফান্ড দিয়ে কোথায় আপনি ফার্স্ট কাজ করবেন? সেটা কি ঢাকা শহরে এই যে আপনার দেখবেন আমাদের সায়েন্স ল্যাবরেটরি, তারপরে আপনার হাইকোর্টের কর্নারে এগুলো ব্রিজ মানে ওভারব্রিজ করা হয়েছে জলবায়ু ট্রাস্টের ফান্ড। তো জলবায়ু ট্রাস্টের ফান্ডটা কি এই ওভারব্রিজ করার জন্য দেওয়া হয়েছে? তো মিসম্যানেজমেন্ট তো এখান থেকে শুরু হয়েছে। শুধু তাই না, এই জলবায়ু ট্রাস্টের ফান্ড বিভিন্নভাবে বন্টন করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এ প্রমাণও আছে। এবং আপনার অধ্যাপক সাহেব যে বললেন যে অধিকাংশ ফান্ড আবার ব্যবহার হয় না, এটাও সত্য, কিন্তু যে ফান্ডগুলো ব্যবহার হয় সেটাও তো প্রপারলি হচ্ছে না। এই যে আপনার সামুদ্রিক তীরবর্তী যে লোকজনকে যে প্রোটেকশনের জন্য যে করা দরকার, আইলার পরে যে সমস্ত বাঁধগুলো ভেঙেছে সেই বাঁধগুলো আপনার 2017 সালেও বাঁধগুলো মেরামত করা হয় না, কিন্তু ফান্ড কিন্তু আছে এবং যার ফলে লক্ষ লক্ষ লোক বরগুনা সহ অন্যান্য জায়গার ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো আমি আদালতে তখন গিয়েছিলাম, আদালত নির্দেশনা দিয়েছে যে আপনারা এই বাঁধগুলো মেরামত করেন, কারণ সমুদ্রের লোনা পানিটা যখন এলাকায় চলে আসে তাহলে ওই এলাকার পরিবেশটা কিন্তু পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। এগ্রিকালচার, তারপরে আপনার গাছপালা থেকে শুরু করে সব কিছু, এবং পানির ক্রাইসিস হচ্ছে, মানুষ ওই এলাকা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তো সেই জায়গায় আপনি এই জলবায়ু ট্রাস্টের ফান্ড দিয়ে তো যে সমস্ত জায়গা এফেক্টেড হচ্ছে সমুদ্র তীরবর্তী, সেই জায়গায় আপনি ফার্স্ট কাজ করবেন। সেটা না করে আপনি কসমেটিক ওয়ার্ক করছেন, আপনার একটা সুন্দর ওভারব্রিজ দরকার, সেই জায়গায় আপনি ফান্ডটা খরচ করছেন। আমি মনে করি যে এই জায়গাগুলোতে আরও আপনার সবচেয়ে সরকারের যারা পরিকল্পনায় আছেন তাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যে ফান্ড যেটার জন্য আসছে সেইটা জেনে। এটা কিন্তু একসময় প্রশ্ন আসতে পারে, দেন এটা বিশ্বব্যাপী তো আপনি জানেন অনেক সময় অনেক কিছু প্রশ্ন আসে। যদি একসময় যারা ফান্ড দিচ্ছে তারা যদি এটা গবেষণা করে খুঁজে বের করে যে আপনি তো জলবায়ু ট্রাস্টের ফান্ড ক্ষতিগ্রস্তের জন্য খরচ করেন নাই, তাহলে তো আপনাকে কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন না। অতএব এই জায়গায় আমি মনে করি সরকারের এখনই এটা দৃষ্টি দেওয়া দরকার যে জলবায়ু ট্রাস্টের ফান্ড, যেটা আপনি বললেন যে 70-80 কোটি টাকা হয়তো বেড়েছে, এটা যথেষ্ট নয়। কিন্তু এটার ব্যাপারে তো আমাদের বিভিন্ন যে কনফারেন্সগুলো হচ্ছে সেখানে কিন্তু বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে অনেক দাবি যে আরও বৃদ্ধি করা হোক, কিন্তু ওই যারা প্রভাবশালী, যারা নাকি আপনার উন্নত দেশ, তারা কিন্তু সেটা রাজি হচ্ছে না। এবং রাজি তো হচ্ছেই না শুধু, এক সময় তো আমেরিকার প্রেসিডেন্ট যখন ট্রাম্প আসলেন উনি তো এই ইয়ের থেকে প্রত্যাহারই করে নিলেন যে আমেরিকা এর মধ্যে নাই, তাই না? তো এগুলো তো অনেক জটিল প্রশ্ন। কারণ হলো যে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্য উন্নত দেশের যে বায়ু দূষণ, সেই দূষণের এফেক্টে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দুর্ভাগ্য। এখন আমাদের দায়িত্ব হলো ঢাকা শহরকে যে শব্দ দূষণ, বায়ু দূষণ এইসব থেকে কিভাবে মুক্ত রাখা যায়। এটা তো খুব সোজা। দেন শব্দ দূষণ, বায়ু দূষণ এটা আইডেন্টিফাই
হয়ে গেছে। আইডেন্টিফাই হয়ে গেছে যে শব্দ দূষণ কেন হয়, বায়ু দূষণ। শব্দ দূষণের প্রধান কারণ হলো হাইড্রোলিক হর্ন। ধরেন আপনি অনেক কম পাবেন, আপনারা খেয়াল আছে কিনা জানি না, 2016-17-তে হাইড্রোলিক হর্ন প্রচন্ড ছিল। রাতের বেলা আমি ধানমন্ডির বাসায় যখন ঘুমিয়ে থাকি, সেই সংসদ ভবনের সামনে থেকে ট্রাক যখন যাইতো, ওখানে যে হাইড্রোলিক হর্ন দিত, আমার 2:30টার সময় ঘুম ভেঙে যেত। এবং তখন এই পত্রপত্রিকায় রিপোর্ট দেখে আমি হাইকোর্টে রিট পিটিশন করেছিলাম, এবং হাইকোর্ট এই হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করে গাড়ি জব্দ করা থেকে শুরু করে ইম্পোর্ট বন্ধ করা এই সমস্ত নির্দেশনা দিয়েছেন। এবং তখন কিন্তু পুলিশকে অর্ডার দিয়েছিলেন যে ওই যে আমাদের পুরন ঢাকায় একটা জায়গা আছে যেখানে এই নকল হাইড্রোলিক হর্নগুলো বানাতে হতো, সেইখানেও আদালত নির্দেশনা দিয়েছেন ওখানে ড্রাইভ করে সিজ করার জন্য, এবং তখন এইটা করা হয়েছিল এবং তখন অনেক কমেছিল। কিন্তু আমরা 5ই আগস্টের পরিবর্তনের পরে তো এজ এ হোল একটা টোটাল সিস্টেম তো কলাপস হয়ে গেছে, এবং বিশেষ করে ডক্টর ইউনূসের 18 মাসে তো দেশে কোনো আইন কানুন ছিল না, এবং সেই কারণে আপনার 18 মাস সময় যে ডেট্রয়েট করছে সিচুয়েশন, এইটা এখন এই সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, ওনাকে এই রুল অফ লটাকে এস্টাবলিশ করতে হবে যে আইন অনুযায়ী সব হবে। হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ আছে, কেন আপনার গাড়িতে থাকবে? আপনি তো এটা খুব সোজা কথা, পুলিশ হাইড্রোলিক হর্ন শুনলেই সেই গাড়িটাকে সিজ করে। এখানে আইনের কিছু দুর্বলতা আছে, ওখানে বলা হচ্ছে যে ফাইন করবেন, হয়তো 5,000 টাকা ফাইন, কিন্তু আমি মনে করি যে হাইড্রোলিক হর্নের যে অবস্থা, আপনি জানবেন যে এর মধ্যে একটা রিপোর্ট আসছে, হাজার হাজার রিক্সাওয়ালা তারা প্রতিবন্ধী হয়ে গেছেন, কানে শুনতে পারেন না, কারণ তারা তো রাস্তায় থাকে না। আপনি তো ধরেন যখন থাকি অল্প সময়, ওরা তো সারাদিন রাস্তায় থাকে, ওদের কান বধির হয়ে গেছে, ওদের কানে শুনতে পায় না, এরকম গবেষণা রিপোর্ট আসছে। সেটা অবশ্য ক্ষতিপূরণের জন্য আমি একটা HRBPর পক্ষ থেকে মামলা করেছি। এখন এই হাইড্রোলিক হর্নের বিষয়টা এটা ম্যাটার অফ জাস্ট কিচ্ছু না, এটা ম্যাটার অফ একটা ডিসিশন যে ট্রাফিক বিভাগ BRTA একটা নির্দেশনা, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম হতে পারে যে প্রধানমন্ত্রীর অফিসও দরকার নাই, আপনার সড়ক অথবা আপনার পরিবেশ মন্ত্রী থেকে একটা নির্দেশনা দিলে যে তোমরা ইমিডিয়েটলি করো, এটা ভেরি ইজি এটা করা। তো সেক্ষেত্রে আপনার এই যে শব্দ দূষণ এটা বন্ধ হয়ে যেতে পারে। আর বায়ু দূষণের ব্যাপারে আমি ধরলাম, বিশেষজ্ঞরাই বলছে 9টা পয়েন্ট, এদের আশেপাশের ইটভাটাগুলো বন্ধ করা, মার্কেটের যে সমস্ত ময়লাগুলো ফেলা হয়, আপনি জানেন যে ঝাড়ুটা কখন দেন? ঝাড়ুটা দেয় সকালে, কিন্তু সকালে ঝাড়ু দেওয়ার পরে বিকালে কিন্তু ঝাড়ু দেয় না। তো সব মার্কেট বন্ধ হয় 9টা-10টায়, ওরা মার্কেটগুলো ঝাড়ু দিয়ে সব রাস্তার পাশে ফেলে, রাস্তায় সারা রাত গাড়িগুলো চলে, ওই ধুলাবালিগুলো আবার সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। তো সেই জন্য কোর্ট বলে দিয়েছিল যে মার্কেট যখন বন্ধ হবে তারা প্লাস্টিক ব্যাগে এইটাকে ধারণ করে রাখবে, সেটা সিটি কর্পোরেশন কালেকশন করবে। তারপরে ধরেন এই যে আমাদের যখন ধুলাবালি হয়, তখন আপনার দেখেন আইল্যান্ডে অনেকগুলো গাছ থাকে, দেখবেন গাছগুলো ধুলায় ভরা, যখন গাড়িটা জোরে চালাইয়ে যায় ওই ধুলাবালিগুলো বাতাসে উঠছে। এবং যেটা প্রফেসর সাহেব বললেন, সেই এখন অধিকাংশ লোক আমরা কিন্তু লাঞ্চের পেশেন্ট, আমি নিজেও কিন্তু লাঞ্চের পেশেন্ট, কেন এই ধুলাবালির কারণে। এখন এইখানে আপনিও সবাই অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এখন এইটার করার জন্য যখন ধুলাবালি বেশি হয় তখন কিন্তু কোর্টের নির্দেশনা আছে যে পানি ছিটানোর জন্য, কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু সেইটাও আমি আদালতে না গেলে, আদালত থেকে ফ্রেশ অর্ডার না করানো পর্যন্ত তারা সেটা ছিটায় না। তো এই হলো বাস্তবতা। তা আমি মনে করি এগুলো সবই সমাধানযোগ্য, কোনো সমস্যা নাই। শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, নদী দূষণ বলেন, এটার যথেষ্ট আইন আছে, নির্দেশনা আছে, কোনো কিছু দরকার নাই। শুধু যদি সদিচ্ছা থাকে, সরকার যদি মনে করে, বিশেষ করে সরকারের যারা সিটি আছে, এটা প্রধানমন্ত্রীর দরকার নাই, ওই মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন উনি যদি মনে করেন এটা করবেন, এটা ভেরি পসিবল, যেটা করা সম্ভব। আমি আহ্বান জানাবো সেইটাই, প্রধানমন্ত্রী যেহেতু একটা নির্দেশনা বা একটা হাইলাইট করেছেন, আমি মনে করি ওনার যারা ফলোয়ার আছেন, ওনার যারা মন্ত্রী পরিষদে আছেন বা সচিবালয়ে আছেন, তারা যেন সবাই মিলে এই ঢাকা শহরটাকে একটু বসবাস উপযোগী করুন। এবং বসবাস উপযোগী যদি না করেন, তাহলে আপনার প্রজন্ম, আপনি জানেন অনেক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ঢাকায় থাকতে চায় না, বিদেশে চলে যাচ্ছে। আমার কিন্তু ব্রেইন ড্রেইন হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, অধিকাংশ ছেলেপেলে যারা ভালো পড়াশোনা করে তারা কিন্তু এই দেশে থাকতে চায় না, কারণ পরিবেশটা তাদের পছন্দ হয় না। অতএব আপনি যদি দেশ রক্ষা করতে চান, দেশ রক্ষা বলতে আমি ওইটা মিন করছি, দেশকে যদি ভালোভাবে রক্ষা করতে চান, দেশের পরিবেশটাকে আপনি ঠিক করতে হবে। অতএব সেই দিক থেকে আমি মনে করি যে এই যে বসবাস উপযোগী করাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অতএব প্রধানমন্ত্রী যেহেতু হাইলাইট করেছেন, আসুন আমরা সবাই মিলে, বিশেষ করে প্রভাবশালী, এবং আমি এখানে অন্য কিছু দেখি না, আমি আপনার কোনো রোল নাই এখানে, খুব সামান্য, আমাদের সচেতনতা খুব সামান্য, কারণ আমরা কিন্তু এমন একটা জাতি, সিঙ্গাপুরে গিয়ে আপনি যখন চকলেট খাবেন, ওই চকলেটের যে খোসা আমি পকেটে রাখি, বাইরে ফেলি না, কেন ওখানে সাথে সাথে ফাইন। কিন্তু ঢাকায় আসলে আমি সেটা করি না, সেখানে আমি ওই চকলেটটাকে আমি রাস্তায় ফেলে দিলাম। অর্থাৎ কারণ এখানে আইনটা এনফোর্সমেন্ট নাই। অথবা আইনটা এনফোর্সমেন্ট করেন, কোনো কিছু আর লাগবে না। আইন এবং রায় যেগুলো আছে এগুলো যদি যথাযথভাবে পালন করা হয়, ঢাকা শহরকে বসবাস উপযোগী করা, এটা কোনো সমস্যার বিষয় বলে আমি মনে করি না। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।